ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএস এর ক্লাস নাম্বার 34। আমরা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করছিলাম এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে। তো চলো আমরা দেখি আজকে বাকি অংশ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা যে লেআউটটা করছিলাম তোমরা জানো, এরকম একটা লেআউট আর কি সিম্পলি। আর নেক্সট টাইম আমরা ক্লায়েন্টের পুরোপুরি একটা লেআউট নিয়ে পিএইচডি থেকে দেখাচ্ছে আমরা করবো ইনশাল্লাহ। আমাদের প্রজেক্টে চলে যাই। আমরা গত ক্লাসগুলোতে এই পর্যন্ত করেছিলাম খুব সিম্পলি একটা ডিজাইন। তোমাদের সিম্পলি থেকে শুরু করেছি, কারণ আস্তে আস্তে আমরা দেখাচ্ছি একটু বড় সাইটের লেআউটে চলে যাবো, যেটা মানে প্রফেশনাল লেআউট। জাস্ট আমরা একটা নাম ব্যবহার করেছি, তোমরা জানো, হেডিং হিসেবে। আর এটা একটা মেনু ব্যবহার করেছি, হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, কন্ট্রাক্ট। এখানে একটা ব্যানার ব্যবহার করেছি, অনেক স্লাইডারও ব্যবহার করা যায়, অর্থাৎ অনেকগুলো ছবি যাওয়া আসা করে ডান থেকে বামে বা বাম থেকে ডান দিকে। আর একটা সার্ভিস অ্যাড করেছি। আমরা এখানে আর তেমন কিছু অ্যাড করবো না, জাস্ট লাস্টে গিয়ে একটা ফুটার অ্যাড করে দেবো আমরা। হ্যাঁ, আর একটা এরকমভাবে যেটা আমরা লেআউট দেখলাম, এই যে এখানে একটা ফুটার অ্যাড করে দিব। আচ্ছা, ফুটার অ্যাড করে সেখানে কপিরাইট অ্যাড করে দেবো, যে ওয়েবসাইটটা কে ডিজাইন করেছে। আমরা হোম পেজের কাজটা শেষ করে দেবো, অর্থাৎ এই পেজের যে কাজ এটা আমাদের এখানে আছে, এই পেজের কাজটা আমরা শেষ করে দেবো। আচ্ছা, আমরা এটা ওপেন করি আমাদের। আচ্ছা, এটা হচ্ছে, এটা রেখে বাকিগুলো সব ক্লোজ করে দেবো। তাহলে এটা রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, বাকি সবগুলো ক্লোজ করে দিলাম অন্য যেগুলো ছিল। আর সিএসএসটা ওপেন করে নিই পাশাপাশি। তাহলে আমাদের এটা হচ্ছে এইচটিএমএল, এটা হচ্ছে সিএসএস, যেটা আমরা সুন্দরভাবে কমেন্টস করে কাজগুলো করেছিলাম। যদি আমরা কোডগুলো বুঝে নাও তাহলে তোমাদের মুখস্থ করতে হবে না কোনো কিছুই, ঠিক আছে? কারণ এগুলো মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। বুঝে নিলে তোমরা যে কোনো ডিজাইন দিলে সঙ্গে সঙ্গে এবার কোড লিখে করে ফেলতে পারবে। আচ্ছা, আমরা এখানে এই পর্যন্ত করেছিলাম। এখন আমরা আজকে এই যে ফুটারের অংশ করব, এই অংশটা করব। তো চলো করে ফেলি। এটা যদি আমরা রান করি, এখানে লঞ্চ ইন ফায়ারফক্স, আচ্ছা তাহলে আমরা এরকম দেখতেছিলাম। জাস্ট নিচে আমরা একটা এরিয়া অ্যাড করে দেবো। তো চলো আমরা এখানে ডিবি ভাগ করা আছে তোমরা জানো, এখানে কন্টেইনার, এর মধ্যে আমরা সম্পূর্ণটা নিয়েছি। এর হচ্ছে হেডার, এটা টপ ন্যাপ মানে মেনু অংশ, মেনু অংশ আমরা বিভিন্ন ডিবি ভাগ করছি ডিভিশনে। এটা ব্যানার এরিয়া, এটা সার্ভিস এরিয়া, আমরা এখানে লিখে দিতে পারি কিন্তু, ঠিক আছে? ঠিক এইভাবে এখানে লিখে দিলাম আমরা। এটা হচ্ছে ব্যানার এরিয়া, লিখলাম ব্যানার এরিয়া স্টার্ট, এর এম লেখা আছে অর্থাৎ আমার আগেরটা, এটা এস এস টি আর টি স্টার্ট। আর এখানে গিয়ে লিখতে পারি এন্ড। এভাবে কমেন্টস করে কাজ করলে তোমাদের জন্য বেশ ভালো। এন্ড এন্ড, ঠিক আমরা এখানে শুরু থেকে করেছি তোমরা জানো। এই যেখানে হেডার এরিয়া স্টার্ট, এই যে হেডার এরিয়া স্টার্ট, এখানে এন্ড হবে, এন্ড এন্ড। এরপরে মেনু এরিয়া স্টার্ট, এবং এখানে মেনু এরিয়া এন্ড, ঠিক আছে? শেষ করে দিয়েছি। তাহলে এই পুরো এটা হচ্ছে মেনু এরিয়া ব্যবহার করতেছি। এবার ব্যানার এরিয়া স্টার্ট, ব্যানার এরিয়া এন্ড করে দিলাম। এখানে গিয়ে আমি কী করতে পারি, সার্ভিস এরিয়া স্টার্ট, এসিআর ডিআইসি, সার্ভিস এরিয়া স্টার্ট। কমেন্টস করলে ভালো আর কি, এগুলো তোমার শো করবে না ব্রাউজারে তোমরা জানো, বাট আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কোন এরিয়া। সার্ভিস একটু বড় আর কি, এখানে স্টার্ট করেছি আমরা, এখানে গিয়ে আমরা এন্ড করে দিলাম, সার্ভিস এরিয়া এন্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে সবগুলো হয়ে গেল কমেন্টস করা। এখন আমরা এখানে গিয়ে নতুন একটা এরিয়া অ্যাড করব।
তোমরা জানো এটা হচ্ছে যে আমরা নাম দিব, ধরো ডিভ ক্লাস, এর নাম দিলাম ফুটার এরিয়া, এর নাম দিলাম হচ্ছে এফ ও ডবল ও টি আর, ফুটার এরিয়া। নাম দিয়ে আমরা এখানে কমেন্টস লিখতে পারি ঠিক এটার মতোই, যে ফুটার এরিয়া স্টার্ট, স্টার্ট হবে, স্টার্ট। তুমি অন্য কিছু লিখতে পারো, ঠিক আছে, এখানে যেখানে তোমরা এই ফুটার এরিয়া লিখতে হবে স্টার্ট, এমন অন্য কিছু লিখতে পারো, যে ফুটার কোড স্টার্ট হিয়ার, হ্যাঁ, বিলো ফুটার কোড, হ্যাঁ, এভাবে লিখতে পারো, একটা এটা বুঝতে পারো যেটা এই অংশের কোড। আর এখানে গিয়ে এটাই কপি করে দিলাম, এর ভিতরে সবগুলো ফুটার এরিয়া কোড থাকবে এই কমেন্টসের ভিতরে, ফুটার এরিয়া এন্ড। আচ্ছা, এখন আমরা এই যে ফুটার এরিয়া এখানে একটা কি নিলাম, ডিপ নিলাম, এখানে ডিপ এখানে ডিপ, ঠিক আছে। এই ফুটার এরিয়ার মধ্যে আমরা কি করব, ফুটার এরিয়ার মধ্যে আমরা একটা কপিরাইট চিহ্ন নিব, ঠিক এইভাবে আর কি, এরকম একটা কপিরাইট চিহ্ন থাকবে জাস্ট। এখানে আমরা পি নিতে পারি চাইলে, ধরো পি নিলাম, পি নিলাম, মানে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে লিখতে পারি কপিরাইট কপি রাইট, হ্যাঁ। তো এখানে দেখাচ্ছি যে আমরা একটা কি নিতে পারি, একটা কপিরাইট চিহ্ন নিতে পারি, হ্যাঁ, তাকে এন্টিটি বলা হয়। তোমরা যদি গুগলে সার্চ করো এখানে দেখতে পাবা যে, আচ্ছা প্রথমে লিখে নিই, তারপর তোমার গুগলে সার্চ করে দেখাচ্ছি। এখানে একটা কপিরাইট চিহ্ন আমরা ব্যবহার করবো, তাহলে এখানে লিখতে হবে কপি, সিওপি, কপি, তার আগে হচ্ছে এখানে অ্যান্ড ব্যবহার করতে হবে, ওই যে অ্যান্ড চিহ্নটার মধ্যে ব্যবহার করতে হবে, %, আর এখানে গিয়ে সেমিকোলন। এই চিহ্ন ব্যবহার করলে কি একটা কপিরাইট চিহ্ন আসবে, সি এর মধ্যে, মানে একটা বৃত্তের মধ্যে সি আসবে, এর কপিরাইট বলা হয়ে থাকে, ঠিক আছে। এখান থেকে লিখলাম হয়তো কপিরাইট 2021, হ্যাঁ। তারপরে এখানে গিয়ে ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই, এখানে লিখে দিলাম, হ্যাঁ, ডিজাইন বাই সোহেল SRIT, হ্যাঁ, এই হলো বিষয়, দিয়ে দিলাম এটা পি এর মধ্যে। এখন আমরা যদি এখানে গিয়ে, আচ্ছা তুমি যদি মনে করো অনেক সময় এই যে চিহ্নটা যেরকম দেখাচ্ছি, সে মনে না থাকলে গুগলে সার্চ করে খুব সহজে এটা পাবা। চলো আমরা রিলোড করে দেখি এটা আসছে কিনা। এই চলে আসছে, দেখো এই যে কপিরাইট, এই যে কপিরাইট চিহ্ন চলে আসছে, দেখো এটা একটা সিটা বড় হাতে দিই, আচ্ছা এখানে দেখো এই যে চলে আসছে, স্পেস হবে না, এখানে একসাথে লাগানোই থাকবে, এই চলে আসছে। এখানে একটু বড় করেই তোমাদের, এখানে বড় করলে দেখতে সুবিধা হবে, আমি একটু ম্যাগনিফাই করে দেখাই তোমাদের। এই যে দেখো কপিরাইট সি 2021 লেখা আছে, কপিরাইট চিহ্ন এটা, হ্যাঁ, কপিরাইট 2021 ডিজাইন বাই সোহেল SRIT। তাহলে এখানে একটা কাজও করতে পারি, এটা হচ্ছে লিঙ্ক করতে পারি, মানে কে ডিজাইন করেছে তার একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে এখানে, ঠিক আছে, ফুটারে গিয়ে। তো লিঙ্ক করতে হলে তোমার জানো কি করতে হবে, জাস্ট এখানে সোহেল SRIT এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে, AHRF দিয়ে দিলাম, এখানে অ্যাঙ্কর ট্যাগ শুরু আর SRIT এখানে গিয়ে শেষ, এটা দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমাদের এই শুরু হয়ে গেলে এর ভিতরে কি করতে হবে, আমার ওয়েবসাইট ঠিকানা দিতে হবে, হ্যাঁ। এখানে আমি লিখলাম HTTPS দিয়ে আমার ওয়েবসাইট ঠিকানা আর কি, ঠিক আছে, অর্থাৎ sohelSRIT.com, হ্যাঁ। তাহলে কি হলো, অটোমেটিক্যালি আমাদের এই সোহেল SRIT নামটা লিঙ্ক হয়ে গেল কোথায়, এই ওয়েবসাইটের সাথে, আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক হয়ে গেল। আমি এখানে সেভ করলাম, এবার সেভ করার পর এখানে রিলোড করলাম, তাহলে দেখো এখানে যে একটা লাইন হয়ে গেছে, হ্যাঁ। মানে এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইট চলে যায়। তাহলে পুরো ওয়েবসাইটটা তুমি যখন করবা, ক্রেডিটটা কার থাকবে, তোমার থাকতে হবে ক্রেডিটটা, হ্যাঁ।
যে তুমি এই ওয়েবসাইটের হচ্ছে যে কে ডিজাইন করেছে, হ্যাঁ, কপিরাইটের অধিকার কার, হ্যাঁ, গ্রন্থস্বত্বের অধিকার কার, মানে এই ওয়েবসাইটের সত্ত্বের অধিকার কার তোমার, এবং তুমি ডিজাইন করেছো, হ্যাঁ, এবং অন্য কিছু চাইছে যে একটা সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছে, যদি মনে করে এটা কি করবে সে, এটা সে হচ্ছে যে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নেবে, সে এখানে ক্লিক করলো, এখানে এই যে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে সে বা অর্ডার করতে পারে যে এক সুন্দর ওয়েবসাইট দেখছে আমি এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নিব, হ্যাঁ, এরপর একটা মার্কেটিং হয়ে গেল। এই হলো বিষয়। তো আমি এটা ম্যাগনিফাই করেছিলাম 60%, এটা আমি দেখাচ্ছে যে কমিয়ে দিই, এই যে এখানে 60% দেখতে পাচ্ছ, আমি এখানে 100%ই করে দিই, 130, 100, হ্যাঁ 100% হলো। লেখাটা ছোট দেখাচ্ছে, এটা আমরা একটু বড় করে নেব, সমস্যা নেই, ফন্ট সাইজ বড় করে নেব, তার আগে এটা মাঝখানে নিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে সিএসএস করে চলো মাঝখানে নিয়ে যাই, একবার মাঝখানে নিয়ে আসলে একটা ব্যাকগ্রাউন্ড দিলে দেখতে ভালো লাগবে। আমরা এখানে প্রথমে ফুটারে এটা কপি করলাম, স্টাইলে আসলাম, এখানে এসে এই যে এখানে আমাদের কোডগুলো আছে আমরা এখানে দিয়ে নিই, ফুটার এরিয়া ক্লাসটা নিলাম আমরা এখানে ডিজাইন করার জন্য। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে স্টাইল সার্ভিস এরিয়া, এই কমেন্টসটা আমরা এখানে করে সিএসএস কমেন্ট বলা হয়, তোমরা জানো এটা। এখানে গিয়ে পেস্ট করে দিলাম, স্টাইল দা ফুটার এরিয়া এখানে দিলাম, ফুটার এরিয়া। আচ্ছা, স্টাইলটা ফুটার এরিয়া দিলাম এখানে। আচ্ছা, ফুটার এরিয়া এখানে দিলাম, দেওয়ার পরে এখন দেখো আমি যে এখানে কি পি নিব, কি পি নিব, এই যে ফুটার এরিয়ার নিচে কি আছে, পি এর মধ্যে আছে, পি নিব এটা। তাহলে একটা ফুটার এরিয়া থাকলো, একটা হচ্ছে যে আমি কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম এটাকে, ফুটার এরিয়া পি মানে প্যারাগ্রাফটাকে আমি নিচ্ছি, প্যারাগ্রাফটাকে নিচ্ছি, হ্যাঁ। আরটা কি নিতে পারি আমরা এখানে, ফুটার এরিয়া পি আছে, একটা এ আছে, এই যে এটা নিতে পারি। তাহলে এটাই আমি কি করলাম, কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, একটা এ, একটা পি আর একটা হচ্ছে এ, স্পেস দরকার নেই। এখন দেখো আমরা এখানে কি কাজ করতে পারি। প্রথমে আমরা এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে যাবো, কোনটাকে, এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে যাবো সেন্টারে। তাহলে তোমরা জানো যে কিভাবে নিয়ে যেতে হয়। তাহলে এখানে পি এর মধ্যে যেহেতু আছে, এখানে লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তোমরা হচ্ছে যেহেতু এগুলো করেছো আগে, যে কি বললে একটা টেক্সটটা কি করলে একটা টেক্সটটা মাঝখানে যায়, এই জন্য কি করলাম, এটা টেক্সট লাইন সেন্টার লিখে দিলাম। এবার রিলোড করলে কি হবে, এই যে মাঝখানে চলে আসে, দেখো, হ্যাঁ। এরপর দেখা যাচ্ছে কি করতে হবে আমাদের, যদি আমাকে আন্ডারলাইন না চাই, এখানে যে লেখা থাকে আন্ডারলাইন হয়ে আছে এই নিচ দিকে, এই আন্ডারলাইনটা রাখবো না আমি, হ্যাঁ। তাহলে জাস্ট কি হতে এতে, যেহেতু আমরা এতে লিঙ্ক দিয়েছি, এতে দিতে হবে, কি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন, এখানে লিখে দিলাম নান। এবার আমি সেভ করে দিলাম। এবার রিলোড করলে কি হবে দেখো, এই যে আন্ডারলাইন চলে গেছে, হ্যাঁ, বিষয়। এখন দেখো এই যে ফ্রন্ট যেটা আছে, আর ফ্রন্টের সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, খুব ছোট লাগছে দেখতে, তাই না, আর ফ্রন্ট সাইজ একটু বাড়িয়ে দিলে দেখতে বেশি ভালো লাগবে, এলে বিষয়। তো আমরা এখানে গিয়ে এই পিতে ফ্রন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ, এখানে গিয়ে লিখলাম ফ্রন্ট সাইজ, ধরো টানামানিক দিয়ে দিলাম 20 পিক্সেল, কারণ কেমন দেখায় চলো দেখি আমরা আগে। তারপরে সেভ করলাম, রিলোড করলে দেখো একটু ফ্রন্ট সাইজ বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কি, আগের সাথে বড় হয়ে গেছে। তো এখানে এটা দেওয়ার পরে দেখো মানে একটু যদি সুন্দর হয় ডিজাইনটা ভালো লাগবে, এই যে এখানে একটা স্পেস যদি হয় এবং আলাদা হয় এখান থেকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে পুরো এর পেজের উপর আছে, আমরা ফুটারে এই যে এই ডিজাইনটা দিই, অর্থাৎ এই যে দেখছি কালার দেওয়া আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এই কালারটা এখানে দিয়ে দিব, হ্যাঁ। তো ফুটারে আমরা হচ্ছে যে এই কালারটা দিয়ে দিব, চাইলে আমরা এখানেও এই কালারটা ব্যবহার করতে পারি। তো ফুটারে আমরা হচ্ছে যে এই কালারটা ব্যবহার করি, আর এটা এখানে সাদা হয়ে থাক, দেখি পরবর্তীতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। আমরা এখানে কি কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে
এই যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি। হ্যাঁ, সবগুলো দেখো, এই যে টপ ন্যাপ ব্যাকগ্রাউন্ড কালার এইটা ট্রিপলি। তো যদি আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে চাই, আমরা তোমাদের পিকজির মাধ্যমে চাইলে করতে পারো। এখানে ক্লিক করলাম, এই পিকজির মাধ্যমে ধরলে এই যে কালার চলে এসেছে দেখো। হ্যাঁ, বা এখানে ধরলে এই কালার চলে এসতেছে। তো এখানে কন্ট্রোল অল্টার সি চাপ দিলাম, তাহলে এই কালারটা কপি হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আমি এখানে গিয়ে ফুটারে দিয়ে দিব। তারপর এখানে ফুটারে কোথায় আছে, এই যে ফুটার আছে এখানে। এই ফুটারে গিয়ে আমি এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার। তোমরা জানো যে হ্যাশ চিহ্ন দিয়ে আমি কপি করে রেখেছি, কন্ট্রোল অল্টার সি চেপে যে পিকজির মাধ্যমে তুমি যেখানে ধরবা, এভাবে ধরার পরে কিবোর্ডে কন্ট্রোল অল্টার সি চাপলে কী হবে, ওই কালারটা কপি হয়ে যাবে। তখন এখানে আগে হ্যাশ ব্যবহার করে কন্ট্রোল ভি চাপতে হবে, তাহলে ওই কালারটা চলে আসবে। ঠিক আছে, এটা হয়ে গেলে তুমি সেভ করে দিলাম। এবার রিলোড করে দেখি কালারটা আসছে কিনা। এখন দেখো আমরা ওই কালারটা কোথায় দিয়েছি, এটা আচ্ছা এখানে দেখো ইয়ে সহ পেয়ে গেছে, এটা আমাদের সার্ভিস এরিয়া সহ পেয়ে গেছে। হ্যাঁ, ফুটার এরিয়াতে আমরা ব্যবহার করেছি, বাট সার্ভিস এরিয়া সহ পেয়ে গেছে এটা। সার্ভিস এরিয়া কিন্তু কোনো কালার দিই নাই। আচ্ছা, আমার এই যে কাজটা করতে হবে, এখানে এখানে গিয়ে আমি কী করলাম, ওভারফ্লো হিডেন ব্যবহার করলাম। এবার এখানে গিয়ে রিলোড করলাম। হ্যাঁ, এখন দেখো এখানে ক্লিয়ার বোথ। আচ্ছা দেখো অটোমেটিক কি হলো, আমরা এখানে ওভারফ্লো হিডেন দিলাম, অর্থাৎ এখানে অটোমেটিক্যালি ওভারফ্লো হয়ে চলে যাচ্ছিল। ঠিক আছে, এই যে ডিজাইনটা দিয়েছি আমরা, যেটা যে ডিজাইনটা ব্যবহার করেছি, এটা ওভারফ্লো কি হচ্ছে, উপর দিকে চলে যাচ্ছিল। এই জন্য আমি ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম। হ্যাঁ, আর ক্লিয়ার বোথ করে দিলাম যেন এটা মানে ডান দিকে বা বাম দিকে এটা না যেতে পারে। আচ্ছা, তা আমরা এখানে দেখাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ নিচে। আমরা এখানে কি করবো, এখানে মার্জিন টপ দিয়ে দিব। মার্জিন টপ থেকে নিচে নামাবো এটাকে। তাহলে এখানে ফুটার এরিয়া যেটা আছে, এখানে যদি মার্জিন টপ ব্যবহার করি আমরা, মার্জিন টপ কত পিক্সেল, ধরা করে 20 পিক্সেল দিলাম, তার জন্য একটু আলাদা হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে। আচ্ছা, আমি এখানে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, করার পরে আচ্ছা ফুটার এরিয়াতে আসলাম এখানে। হ্যাঁ, আসার পরে এখানে মার্জিন টপ যেটা দিয়েছি এটা দেখো কাজ করছে না। হ্যাঁ, দেখো উপর দিকে চলে যাচ্ছে। আচ্ছা, যদি আমরা এখানে এই দুই পাশে এখানে কি হয়েছে, মার্জিন টপ, আচ্ছা অথবা কি করতে পারি খুব সহজে, আমাদের যে এই এরিয়াটা আছে সার্ভিস এরিয়া, এই যে পুরো সার্ভিস দিয়ে ক্লিক করলাম, যে মার্জিন টপ দেওয়া আছে তো, আর মার্জিন বটমতে 30 পিক্সেল দেওয়া আছে। হ্যাঁ, সার্ভিস এরিয়া ওভারফ্লো হিডেন। হ্যাঁ, এই যেখানে ওভারফ্লো হিডেন ব্যবহার করলাম, তাহলে কি হচ্ছে, সব ঠিকই থাকবে না। হ্যাঁ, আমি সার্ভিস এরিয়াতে কি করলাম, ওভারফ্লো হিডেন দিলাম। ওভারফ্লো হিডেন না দেওয়ার কারণে ঠিকই ছিল এর সাথে অটোমেটিক্যালি, অর্থাৎ মার্জিন যে বটম ব্যবহার করেছি এটা কাজ করে নাই। একটু দেখে দিই তোমাদের, দেখো আমাদের এখানে যে সার্ভিস এরিয়া ছিল, এই সার্ভিস এরিয়া মার্জিন টপ 30 পিক্সেল দিয়েছি, মার্জিন বটম 30 পিক্সেল দিয়েছি। তো এখানে আমাদের কি হয়েছে, এখানে মার্জিন বটম 30 পিক্সেল পাই নাই, কিন্তু কেন পাই না, আমরা ওভারফ্লো হিডেন ব্যবহার করি নাই, তাই মানে ওভারফ্লো হয়ে চলে গেছে উপর দিকে। এই যে এখানে উপরে 30 পিক্সেল, নিচে 20 পিক্সেল ব্যবহার করেছি আমরা, নিচে 30 পিক্সেল। এখন আমি রিলোড করলে দেখো আর সমস্যা নেই। তো অটোমেটিক্যালি আমরা একটা ব্যবহার করলেই হবে। তুমি এখানে গিয়ে মার্জিন বটম ব্যবহার করতে পারো, বা এখানে মার্জিন টপ ব্যবহার করতে পারো। ফুটারে গেলে মার্জিন টপ ব্যবহার করলে এখানে ফাঁকা হয়ে যাবে,
আর এখান থেকে মার্জিন বটম ব্যবহার করলে এখানে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার জানতে হবে কোথাও ওভারফ্লো হিডেন ব্যবহার করবা তুমি, হ্যাঁ। অনেক সময় কি হয়, ওভারল্যাপ হয়ে যায়, অর্থাৎ একটা জিনিস একটা আরেকটার উপর উঠে যায়। তো এখানে মার্জিন বটম দেওয়ার পরে কি হচ্ছিল না, মার্জিন বটম দেওয়ার পরে এখান থেকে এই গ্যাপটা পাচ্ছিল না, কারণ ওভারফ্লো হয়ে চলে গেছিল একটু দিকে, জানাই কি করলাম এখানে সার্ভিস এরিয়া থেকে ওভারফ্লো হিডেন করে দিলাম, এই হলো বিষয়। এখন দেখো দুই দিকে পাচ্ছে, এই যে এখানে পেয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমার চাইলে এটা একটু ফুটারটা আর একটু বড় করতে পারি, হ্যাঁ, চাইলে এখানে ফুটারটা আর একটু বড় করতে পারি। তো এখানে গিয়ে তাহলে প্যাডিং দিতে পারি আমরা, এখানে উপরে নিচে প্যাডিং ব্যবহার করতে পারি, হ্যাঁ। কীভাবে এটা, এটাকে এই পিতে প্যাডিং দিতে পারি আমরা। এখানে গিয়ে লিখলাম প্যাডিং, প্যাডিং লিখলাম, মনে করো এখানে 20 px, এখানে 0 px। তাহলে কি বুঝলো, এখানে উপরে নিচে 20 পিক্সেল হবে, ডানে বামে 0 পিক্সেল হবে। চলো দেখি পাচ্ছে কিনা, এই যে পেয়ে গেছি কিন্তু অটোমেটিক্যালি। বেশি বেশি বড় হয়ে গেছে, আমরা একটু কমিয়ে দিই। আচ্ছা 20 পিক্সেল 0 পিক্সেল দিয়েছি এখানে, তাহলে এখানে গিয়ে আমি একটু কমিয়ে দিই। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ফুটারে কাজ করছিলাম। আচ্ছা কপিরাইট অ্যান্ড ডিজাইন বা এটা করে দিলাম, হ্যাঁ। ফ্যাডিং 11 পিক্সেল, মোটামুটি 11 পিক্সেল, একটু বাড়িয়ে দিই, 12, 13, 14, 15 পিক্সেল থাক, তাহলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে। তো আমরা এখানে গিয়ে 15 পিক্সেল করে দিলাম প্যাডিং। আচ্ছা তাহলে এখন দেখো এখানে 15 পিক্সেল হয়ে গেছে, তাহলে আমাদের পুরো অংশ, একটা ওয়েবসাইটে যে অংশগুলো থাকে, অর্থাৎ সাধারণত প্রধান যে অংশগুলো থাকে, হেডার এরিয়া, তারপরে নেভিগেশন এরিয়া বা মেনু এরিয়া, স্লাইডার এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া, অর্থাৎ এখানে মেইন কন্টেন্ট এরিয়া আছে যেটা, এবং ফুটার এরিয়া, সবগুলো অংশ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। মানে একটা পরিপূর্ণ ওয়েবসাইট মনে করি, এটা ছোট্ট একটা পরিপূর্ণ ওয়েবসাইট। আমি যদি এখানে একটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে চাই, হ্যাঁ, তাহলে এটা আরও ভালো লাগবে দেখতে। চলো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি আমরা এখানে, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করে দিই, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, অথবা আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি, চাই কিন্তু অন্য একটা কালার ব্যবহার করতে পারি চাইলে এখানে নিচে। যদি কালার ব্যবহার করি সিম্পলি দেখো, তাহলে আমার এখানে কোথায় আসতে হবে, এই পুরো বডিতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্যাকগ্রাউন্ড কালার মনে করো আমি এখানে কি দিলাম, একটা কালার কপি করে নিয়ে এসছি আমরা, কোন কালারটা দেওয়া যেতে পারে। আচ্ছা তোমরা এখানে অনলাইনে সার্চ করতে পারো কালার, হ্যাঁ, অনেক ভালো ভালো কালার আছে। একটা সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে কপিরাইট চিহ্নটা, ভুলে গেছি, এই যে কপিরাইট চিহ্ন যে আসলো আর কি, এই তুমি কোথায় পাবা, তোমাদের শিখিয়েছিলাম কিন্তু এন্টিটি বলা হয়, অর্থাৎ এই চিহ্নটা দিলে কি আসতেছে আমাদের, এই চিহ্নটা আসতেছে, এই যে লাস্টে গিয়ে এই চিহ্নটা কপিরাইট চিহ্ন আসতেছে। তুমি যদি এখানে লেখো যে গুগলে গিয়ে সার্চ করো যে কপিরাইট এন্টিটি, কপিরাইট, হ্যাঁ, এনটিটি অফ এইচটিএমএল লিখে সার্চ করলে দেখো চলে আসবে, এই দেখো চলে আসে, যে অ্যান্ড চিহ্ন, কফি, তারপর সেমিকোলন, অথবা এটা দিলে ব্যবহার করলে হবে। যদি এখানে এটা ব্যবহার করে এই সংখ্যার চিহ্নটা, এই যে অ্যান্ড হ্যাশ 169, তারপরে সেমিকোলন, এটা ব্যবহার করলে কি হবে, এই কপিরাইট চিহ্ন আসবে, অথবা এটা ব্যবহার করলে এখানে ক্লিক করলে লিস্ট দেখতে পাবো, এরকম পুরো একটা লিস্ট, এই হলো বিষয়। এটা গেল আমরা হচ্ছে যে, আচ্ছা এটা দেখালাম। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করবো, হ্যাঁ। তুমি কালার চুজ করতে পারছো না, এখানে গেলে লিখবা, এখানে গুগলে গিয়ে ফ্ল্যাট কালার, FLE ফ্ল্যাট কালার লিখে সার্চ করবে। ফ্ল্যাট কালার লিখে সার্চ করার পরে এখানে চলে আসবে যে flatcolor.com, এখানে চলে যাবা, 280 হ্যান্ড পিকড কালার্স রেডি ফর, মানে এখানে কি যে কালারগুলো সবচেয়ে মানসম্মত কালার, মৌলিক রং, সেগুলো তুমি এখান থেকে পাবা, মানে খুব সহজ চুজ করতে পারবে। ধর আমি এই কালারটা ব্যবহার করবো, তাহলে এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, তাহলে এরকম কালার চলে আসবে অটোমেটিক্যালি, হ্যাঁ, এই দেখো চলে আসছে,
এই যে সুন্দরভাবে চলে আসছে, দেখো কত কালার। তবে এখান থেকে তুমি যে কালারটা চাও, ধরো আমি এই কালারটা ব্যবহার করবো, এখানে কপিতে ক্লিক করলে কি হবে, অটোমেটিক হেক্স কালার চলে আসবে, মানে ওই যে হেক্স যেটা আমরা করতেছি না পিক্সির মাধ্যমে, এখানে পিক্সির মাধ্যমে যেটা পাচ্ছি ঠিক সেই কালারটা আমার পিক্সি লাগবে না। এই যে এখানে কপি লেখা আছে, মানে কপিতে ক্লিক করে দিলাম, তাহলে যে কপি হয়ে গেল, কিন্তু এই যে হেক্স ফরম্যাট দেখাচ্ছে কপি হয়ে গেছে, আমার কিছু করতে হবে না। এখানে জাস্ট কি করতে হবে আমাদের, যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখেছি, এখানে গিয়ে পেস্ট করে দিবা, জাস্ট সরি, এখানে গিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেয়, এখানে হ্যাশ সহ দেখে চলে আসছে অটোমেটিক্যালি, ওখান থেকে অনলাইনে কপি করে নিয়ে আসলাম, এবার সেভ করে দিলাম। আমাদের রিলোড করে এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটে রিলোড করলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি চলে আসছে এই যে নিচে, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিচে এই যে অটোমেটিক্যালি চলে আসছে। বাট আমাদের এই কালারটা এর সাথে ম্যাচিং হচ্ছে না, তাই না, ভালো হচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে, ম্যাচিং হচ্ছে বলা যায়, বাট আমরা হচ্ছে যে এটাতে একটা কালার ব্যবহার করতে পারি। এই যে আমরা এই সার্ভিস এরিয়াতে, হ্যাঁ, সার্ভিস এরিয়াতে আমরা একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই, তাহলে আমার দেখতে ভালো লাগবে। হ্যাঁ, চলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই সার্ভিস এরিয়াতে। আমাদের সার্ভিস এরিয়া কোথায় আছে, এটা খুব সহজ আমরা বের করতে পারবো, ব্যানার এরিয়া, এই যে সার্ভিস এরিয়া। হ্যাঁ, তো সার্ভিস এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে আমরা কোন কালারটা নেব, যে এই কালারটা নিয়ে নিই, যেটা আমরা ব্যবহার করলাম, যে ফুটারে ব্যবহার করলাম, এতে ব্যবহার করলাম, যেটা যে ফুটারে ব্যবহার করলাম এই কালারটাই। হ্যাঁ, এই কালারটাই আমরা দিয়ে দিই, একই কালার যেটা সার্ভিসের, এখানে গিয়ে কালারটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। এবার আমরা দেখি এটা কেমন লাগছে, সার্ভিস এরিয়া, এই যে এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে একটু প্যাডিং ব্যবহার করতে পারি, ঠিক আছে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। সার্ভিস এরিয়ার উপরে এবং নিচে প্যাডিং ব্যবহার করতে পারি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এইটা, তো আমরা এখানে সার্ভিস এরিয়াতে প্যাডিং প্যাডিং আমরা উপরে নিচে প্যাডিং দেবো। হ্যাঁ, অর্থাৎ এখানে হয়তো 5 পিক্সেল দিয়ে দিলাম, 5 px 0 px 0 px না লিখলে হয়, 0 দিলে সমস্যা নেই। আর উপরে নিচে 5 পিক্সেল করে প্যাডিং হবে, আর এখানে 0 থাকবে। রিলোড করলাম, এই দেখো এখন দেখো সুন্দর লাগছে দেখতে, আগের চাইতে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু বাড়িয়ে দিই, আমরা এখানে 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এরকম দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই উপরে নিচে আমরা কত পিক্সেল প্যাডিং নিয়েছি, আচ্ছা 10 পিক্সেল প্যাডিং নিয়েছি, উপরে 10 পিক্সেল, 10 পিক্সেল। হ্যাঁ, আর ডানে বামে যদি আমি নিতে চাই, এখানে ধরো এখান থেকে 5 পিক্সেল নিই, তাহলে কিন্তু জায়গায় নিচে নেমে আসবে, দেখি নিচে নেমে আসে কিনা, এই 4টা অপশন যেটা আছে, এই দেখো নিচে নেমে আসতেছে, কারণ আমাদের এখানে তো কোনো জায়গা নেই। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে ইয়ে করতে চাই যে 5 পিক্সেল দিব, তাহলে এখানে কী করতে হবে, কিছুটা কমিয়ে দিতে হবে, এখানে মনে করতে 80 দিতে হবে, 80 দিলাম, উইট। হ্যাঁ, রিলোড করলে এই যে এখন দেখো সব দেখে নিচ্ছে। হ্যাঁ, 285 ছিল, 282 এখানে, এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, সব দিকে সমান হয়ে গেছে এখন। তাহলে আমি এখানে দিয়ে দিলাম এটা। এখন দেখো পুরোপুরি ওয়েবসাইটটা কি হচ্ছে, শুধু দেখাচ্ছে এখানে হেডার এরিয়া, এটা মেনু এরিয়া, এটা হচ্ছে যে কি এরিয়া, এটা হচ্ছে যে ব্যানার এরিয়া, আর এটা হচ্ছে যে আমাদের সার্ভিস এরিয়া গেল, আর এটা হচ্ছে ফুটার এরিয়া। হ্যাঁ, দেখতে এটা হচ্ছে ফুটার এরিয়া। তো এখন দেখা যাচ্ছে যে আমি যদি এই এটাকে ফিক্স করে দিই, অর্থাৎ আমাদের এই ব্যাকগ্রাউন্ডকে ফিক্স করে দিই, হ্যাঁ, তাহলে বেশি ভালো লাগবে দেখতে। অর্থাৎ আমাদের এই ব্যাকগ্রাউন্ড ওঠানামা করবে না, শুধু কিটোন ওঠানামা করবে, এই পুরো ওয়েব পেজটা ওঠানামা করবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে এখানে দেখতে।
এখানে মনে হচ্ছে মার্জিন প্যাটার্নটা বেশি বেশি হয়ে গেছে, হ্যাঁ, দেখতে ভালো লাগছে না। আমরা যেটা করতে পারি এখানে দেখো, এই যে সার্ভিস এরিয়া যেতে, এখানে মার্জিন টপ আর বটম একটু কমিয়ে দিতে হবে, একটা 20 পিক্সেল করে দিই, 20, আচ্ছা 20ই থাক, আর বটম হচ্ছে 20 করে দিই এখানে, হ্যাঁ। আচ্ছা, মানে বেশি মাঝখানে ফাঁকা হওয়ার কারণে ভালো লাগছে না দেখতে, আমরা 20 করে দিলাম। এটা যদি আরো কম দেওয়া আছে, মেবি 15 করে দেওয়া আছে, যদি 15 করে তাহলে কি হয়, 15, আচ্ছা যদি 15 করে দিই, এটা 30 পিক্সেল আছে, মার্জিন টপ এখানে 15 দিলাম, মার্জিন বটম 15 দিলাম। আচ্ছা, তাহলে আমার একটু কাছাকাছি হলো, ঠিক আছে। অর্থাৎ এই এটা এই উপরে এবং নিচে ফাঁকটা একটু কম হলো আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে আছে, এটা হচ্ছে আমরা ফিক্স করে দেব, মানে এই পুরো ওয়েবসাইটটা ফিক্স করে দেবো, খালি ব্যাকগ্রাউন্ডটা স্থির থাকবে, বাট এটা ওঠানামা করবে, হ্যাঁ, কন্টেন্ট শুধু ওঠানামা করে। এখন দেখো যে একটা স্ক্রল বার দেখতে পাচ্ছ, এখানে স্ক্রল বার সব ওঠানামা করছে, হ্যাঁ। তাহলে আমি এখানে গিয়ে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি দেখলাম ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এটা দিলাম, হ্যাঁ, সেভ করলাম। এবার যদি রিলোড করি, এবার দেখো, এবার দেখাচ্ছে অটোমেটিক্যালি এটা ওঠানামা করছে, ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে কিন্তু কন্টেন্ট ওঠানামা করছে। আচ্ছা, আমার চাইলে দেখাচ্ছি, এখানে আমি কি করতে পারি, আমাদের আরেকটু বাকি আছে, এটা আমরা দেখি। সেটা হচ্ছে যে আমরা যে এখানে দিয়েছি, হ্যাঁ, এই যে একটা কালার ব্যবহার করেছি এখানে, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও ব্যবহার করতে পারি কিন্তু, হ্যাঁ। তো চলো আমরা দেখে আসি এটা। আমরা এখানে গেলাম, এখানে গিয়ে লিখলাম ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে সার্চ করলে এই যে এখন দেখো সুন্দর সুন্দর ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। আমি এখানে চলে গেলাম, ইমেজেসে ক্লিক করলাম এখানে গিয়ে, আচ্ছা, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো আমরা এখানে চুজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে কোনটা আমরা ব্যবহার করব। যেমন এই ধরনের দিতে ব্যবহার করতে পারি, বেশি হাইলাইটেড এগুলো, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা ব্যবহার করে দেখি এখান থেকে, উপর থেকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি, বা এই ধরনের, এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এইটাকে। তাহলে এটা আমি হচ্ছে যে এইটা আছে অনেকগুলো আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা, একই রকম চলে আসছে সাজেশন, এটাই ব্যবহার করবো। এখানে গিয়ে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, আচ্ছা, এই যে পুরোটা বড় করে দিলাম, হ্যাঁ, এই যে বিশাল বড় ইমেজ। এবার এখানে সেভ ইমেজেস, এখানে গিয়ে লিখে দিলাম ধরো বিজি ডট, মানে ব্যাকগ্রাউন্ড,
bg.jpg। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে ব্যাকে আসি। আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায় আছে? এই যে ব্যাস 8 সিএসএস ক্লাস নম্বর 34 প্র্যাকটিস ফোল্ডার ইমেজেস, এখানে সেভ করে দিলাম। আচ্ছা এখন আমরা এটা অ্যাড করে দিই এখানে গিয়ে বডিতে, ঠিক আছে? তো এখানে গিয়ে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। ইউআরএল তোমরা জানো ব্যবহার করতে হয়। দেওয়ার পরে এর মধ্যে আমার সেই এটা দিয়ে দিতে হবে, ইমেজের নামটা দিতে হবে। আমরা কি রাখলাম এখানে ইমেজের নাম? এটা না, এটা অন্য কিছু। আমরা আমাদের প্রজেক্টে bg.jpg না png দিলাম। এই যে bg.jpg যেটা অনলাইন থেকে নিয়ে আসলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা আর আমি রিলোড করে এখানে গিয়ে দেখি পাই কিনা। আচ্ছা এখনো পাই নাই, তাই না? তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে ইউআরএল ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা বুঝতে পারলা কি? এখানে জাস্ট কি এই যে ইমেজের যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে কি আছে? আমাদের ইমেজটা আছে। এখানে দেখো আমাদের এখানে যে ইমেজেস ফোল্ডার তার মধ্যে আমরা নিয়েছি এটা, এই যে bg.jpg। আমরা শুধু কি করেছি এখানে আমরা দেওয়ার সময় এখানে ইমেজেস ফোল্ডারটার নাম দিই নাই, ডিরেক্টলি এটা নাম দিয়েছিলাম, এই জন্য পাই না। এখন দেখি আমার পাই কিনা, এগুলো কেটে দিই, ঠিক আছে? আমাদের এখানে আসি, রিলোড করি, এই দেখো এখন পেয়ে গেছে। এই যে দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা নিচে। হ্যাঁ, কালার না পেয়ে কি পেয়েছে? কালার না পেয়ে এই যে নিচে ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে, দেখো এই যে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে এটা। এই যে আমরা এখানে কি কি দিয়েছি দেখো। যদি আমরা কোনো কারণে এটা না পাই তখন কিন্তু কালার পাবে। তারপরে যদি কোনো কারণে পেলো না, এটা কন্ট্রোল এক্স চাপলাম, সেভ করে দিলাম। এখন রিলোড করে দেখো যে কালার পাবে, নিচে কালারটা পাবে, যে কালারটা দেওয়া আছে আমাদের উপরে, যে কালারটা পাবে। তারপরে যদি ইমেজ যদি থাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে আমাদের এই কালারটা না পেয়ে তখন এই যে রিলোড করলাম, এই দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে গেছে। সে বুঝতে পারছি তোমরা এটা? তারপরে এখানে আরও কিছু প্রপার্টি ব্যবহার করছি এখানে, যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার। কভার মানে হচ্ছে যে এখানে কি হয়েছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার করে নিবে। হ্যাঁ, মানে পুরোটাই, যত বড় ছোট ইমেজ হোক পুরোটাই কভার করে নিবে। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটস ফিক্স করে দিছি। ফিক্স করার কারণে কি হচ্ছে এখানে দেখো, যখন আমরা এটা ওঠানামা করছি দেখো এই যে, তখন কি হচ্ছে দেখো অটোমেটিক্যালি এটা কিন্তু ওঠানামা করছে না। এই যে হ্যাঁ, আমাদের সাথে শুধুমাত্র এই পুরো কন্টেন্টটা ওঠানামা করছে, কিন্তু এই নিচের ব্যাকগ্রাউন্ডটা ফিক্স থাকতেছে। এই দেখো, তাহলে এইভাবে আমরা একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারি। যেহেতু খুব সিম্পল একটা ওয়েবসাইট, এটা কিন্তু দেখো এখানে যে হেডার এরিয়া, এটা হচ্ছে আমাদের মেনু এরিয়া, এটা আমাদের স্লাইডার এরিয়া বা ব্যানার এরিয়া বলতে পারি। এখানে স্লাইডার দিন ব্যানার দিয়েছি, এটা হচ্ছে সার্ভিস এরিয়া, এটা হচ্ছে ফুটার এরিয়া। আমরা একটা পুরো ওয়েবসাইট কমপ্লিট করে ফেললাম। আবার তো তোমরা যেভাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত ঠিক যেভাবে আমরা কোড করলাম এখানে দেখো, এইভাবে পুরোপুরি কোড করতে হবে। এখানে অনেক কোড দেখতে পাচ্ছ, শেখার কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, এই শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো একটা ওয়েবসাইট কমপ্লিট করলাম। হোম পেজ কমপ্লিট করলাম, এটা হোম পেজ মানে একটা পেজ। হ্যাঁ, এই যে হোম পেজ, এটা কমপ্লিট করলাম। এন্ড বাকি তোমাদের ক্লাসে অ্যাবাউট পেজ, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট পেজ, এগুলো করার পরে আমরা লিঙ্ক করবো। যেন আমার এখানে অ্যাবাউট পেজে ক্লিক করলে কি হবে, এখানে অ্যাবাউট পেজ চলে আসবে, এখানে হোম পেজ থেকে চলে যাবে অ্যাবাউট পেজে। ব্লগে ক্লিক করলে ব্লগে যাবে, সার্ভিসে ক্লিক সার্ভিস, এবং কন্ট্যাক্ট ক্লিক কন্ট্যাক্ট যাবে। এই পেজগুলো ক্রিয়েট করে কীভাবে লিঙ্ক করতে হয় এটা আমরা সামনে ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তো পুরো ওয়েবসাইট হোম পেজ লেআউট তোমরা প্র্যাকটিস করো। আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ অন্যান্য পেজগুলো তৈরি করে সেগুলো কীভাবে লিঙ্ক করতে হয়, যেন ক্লিক করে করে আমরা বিভিন্ন পেজে যেতে পারি, এগুলো শিখবো। আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ।